নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের গবেষণা পদ্ধতি অনুসরণ করা হবে। উৎস হতে প্রাপ্ত তথ্যের পুঙ্খানুপুঙ্খানু বিচার বিশ্লেষণ আর পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যথাসম্ভব নির্মোহ নিরপেক্ষতা বজায় রাখতে হবে আর নৈর্ব্যক্তিকতা বজায় রেখে বিজ্ঞানসম্মত যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। আমরা যখনই এই রিডিংগুলো পড়ব এমনভাবে বুঝে বুঝে পড়ব যাতে সবকিছু আমরা রিয়ালাইজ করতে পারি। এটা শুধু রিডিং পড়লে হবে না, বাট এটা পড়ে বুঝে নিতে হবে এই বিষয়টা কি বলেছে। যখনই আমরা সুন্দরভাবে এটা পড়ে বোঝার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের নলেজটা ইনক্রিজিং হবে। আর যদি আমরা না বুঝে কোনো কিছু পড়ি তাহলে আমাদের নলেজ ইনক্রিজিং তো হবে না, তার সাথে কোনো কিছু ভালো ফল পাওয়া সম্ভব নয়। বিভিন্ন উপাদান ও উৎসের ভিত্তিতে ইতিহাস জানতে হয়। ইতিহাস কেবল অতীত রাজা বাদশাদের জীবন কাহিনী নয়, তাদের সফলতা, যুদ্ধজয় অথবা রাজত্ব বিস্তারের বিবরণ নয়। ইতিহাসের পরিধি অনেক ব্যাপক। হাজারো প্রতিকূলতা জয় করে পৃথিবীর বুকে মানুষের টিকে থাকার যোগ্যতা আর দক্ষতার বিবরণ ইতিহাসের মুখ্য বিষয়। যেসব উপাদান ও উৎস থেকে ইতিহাস জানার চেষ্টা করা হয় সেগুলো সমালোচনামূলকভাবে পরীক্ষা-নিরীক্ষা খুবই জরুরি। সেগুলোতে কারোর কোনো পক্ষপাত বা নিজস্ব মতামত প্রকাশিত হয়েছে কিনা তা যাচাই করে দেখাও অবশ্য কর্তব্য। চলো দুটো উদাহরণ থেকে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রাচীন ভারতের সপ্তম শতকের শাসক হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত্র গ্রন্থ লেখক শাসকের এমন গুণ কীর্তন করেছেন যা সত্যকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। কে করেছে? প্রাচীন ভারতের সপ্তম শতকের শাসক, সে ছিল হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবির নাম ছিল বাণভট্ট। সে একটা হর্ষচরিত্র গ্রন্থ লেখেন। সেটা এমনভাবে শাসকের বলতে হর্ষবর্ধনের সম্পর্কে যে গুণ কীর্তন বলতে খুবই ভালো তার দিকগুলো তুলে ধরেছে, সেই বিষয়টা বলেছে। এই গুণ কীর্তন কিন্তু ইতিহাস নয়। গুণ কীর্তনের মধ্য থেকে যেটুকু সত্য আছে তা খুঁজে বের করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেই কেবল তা ইতিহাসের জায়গা পেতে পারে। ইতিহাসের গবেষণা পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই আর উৎসকে প্রশ্ন করার মাধ্যমে এই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। স্থান ও কালের ভিন্নতায় ইতিহাসের ভিন্নতা। পৃথিবীর বিভিন্ন স্থানে ইতিহাস জানা, বোঝা ও লেখার উপায় অর্থাৎ কলা-কৌশল ও পদ্ধতিগত দিকগুলো নিয়ে চলো সংক্ষেপে আলোচনা করে সহজভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করি। স্থান ও কাল নির্ধারণ। ইতিহাস চর্চায় যথাযথভাবে স্থান ও কাল নির্ধারণ করা একজন ইতিহাসবিদের প্রথম কর্তব্য। কোনো একটি নির্দিষ্ট স্থানের ইতিহাস নানান সময়ে নানান রকম হয়। আবার একটি স্থানের ইতিহাসের সঙ্গে অন্য অনেক স্থানের ঘটনা যুক্ত থাকে। একটিকে বাদ দিয়ে অন্যটি ব্যাখ্যা করা যায় না, তাই স্থান এবং কাল বিষয়ে ইতিহাসবিদকে সচেতন থাকতে হয়। দরবারি ইতিহাস চর্চার অসুবিধা বা সমস্যা। ইতিহাস রচনার ক্ষেত্রে উৎসের স্বল্পতা একটি প্রধান সমস্যা। ভারতীয় উপমহাদেশে এবং বাংলার ক্ষেত্রে যেসব লিখিত উৎস পাওয়া যায় তার অধিকাংশ নানান পর্যটক এবং রাজদরবারে বসে লেখা। এইসব লেখায় রাজাদের গুণ কীর্তন বেশি থাকে। কারণ কি জানো? যখন হচ্ছে মনে করো হর্ষবর্ধনের বাণভট্ট যে কবি ছিল, সে যখন রাজার সম্পর্কে লিখবে কখনো খারাপগুলো লিখবে না। কারণ যেহেতু রাজার পার্সোনাল কবি, সে সবসময় কি করবে? ভালো গুণ, খারাপ গুণকে ভালো গুণ হিসেবে চালিয়ে দেয়। তো এই কথাই সেটা বুঝেছে। এসব লেখায় রাজাদের গুণ কীর্তন বেশি থাকে। ফলে সাধারণ মানুষের কথা খুবই কমই জানা যায়। আর এই রাজা বাদশাদের গুণ কীর্তনে দীর্ঘদিন পর্যন্ত ইতিহাস বলে চালিয়ে দেওয়া হয়েছে। এভাবে চলছে 1800 সাল পর্যন্ত। এরপর ব্রিটিশদের হাতে যে ইতিহাস চর্চাটা হয়েছে সেখানেও ঔপনিবেশিক স্বার্থের প্রতিফলন দেখা যায়।
ইতিহাসের পাঠক ও লেখকদের তাই খুব সাবধানে উৎস নির্বাচন করে নানানভাবে বিশ্লেষণ করে সঠিক ইতিহাস খুঁজে বের করতে হয়। নির্মোহ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। ইতিহাসের আরেকটি জরুরি বিষয় হচ্ছে ইতিহাসবিদদের নির্মোহ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। ইতিহাস লিখতে বসে ইতিহাসবিদ যদি কোনো বিশেষ ভাষা, ধর্ম, অঞ্চল, রাজ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির পক্ষে গ্রহণ করে ফেলেন, তবে সেই ইতিহাস আর নিরপেক্ষ থাকে না। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে সকল ভাষা, জনপদ, জনজাতি তথা মানুষের কণ্ঠস্বর হতে হয় ইতিহাসকে। বিশেষ কোনো গোষ্ঠী, ভাষা, ধর্ম, রাজনীতি বা অর্থনৈতিক গৌরব আর মহিমাকে তুলে ধরার কাজ ইতিহাসের নয়। সাধারণীকরণের সমস্যা। ইতিহাসে সাধারণীকরণের সমস্যা সবচেয়ে প্রকট। একজন ইতিহাসবিদ বর্তমান পৃথিবীর বাস্তবতা দাঁড়িয়ে অতীত পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড নিয়ে কাজ করেন। বর্তমানে নানান প্রভাব, প্রতিক্রিয়া, ধ্যান ধারণা আর ভাষা, ধর্ম, রাজনীতি তার অনুসন্ধানকে নানান মাত্রায় প্রভাবিত করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, প্রাচীন বাংলা কিংবা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস বলতে গিয়ে অনেক সময় বর্তমান বাংলাদেশ কিংবা বর্তমান ভারতকে বোঝানো হয়েছে। প্রতিটি ধর্মের যে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক রূপ রয়েছে, তার যথাযথ প্রতিফলন ইতিহাসের গবেষণায় থাকা একান্ত দরকার। ইতিহাসের কোনো বয়ানে ভাষা, ধর্মের দোহাই দিয়ে কোনো মানুষকেই ছোট করে দেখার কোনো সুযোগ ইতিহাসে নেই। মানুষকে হেয় করে কোনো মন্তব্য করাটাই ইতিহাসের সরাসরি ব্যতয়। জেনে রাখা ভালো, বৈচিত্র্য আরও ভিন্নতাকে অস্বীকার করতে গিয়েই আমরা ইতিহাস সাধারণীকরণের সংকটে পড়ি। এই সংকট থেকে আমাদের অবশ্যই বের হতে হবে। পরিচয়, পেশা, শ্রেণী, শিক্ষা, কাজের ধরন, পোশাক, কথা বলা, ভিন্ন সমাজ, সংস্কৃতি ইত্যাদি কোনো কারণেই কাউকে আলাদা মনে করা ঠিক নয়। কারণ একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, ভিন্নতা আছে বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর। একবার ভেবে দেখি, পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির ভিন্ন গাছ না থেকে যদি শুধু এক প্রকারের গাছ থাকতো, তবে কি পৃথিবী এখনকার মতো এত সুন্দর লাগতো? তাই ভিন্নতাকে, বৈচিত্র্যকে আমাদের সব সময় সমান চোখে নিজেদের মতো করে দেখতে হবে। আমাদের আজকের সমাজে হয়তো এর চর্চা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি আমাদের হাত ধরেই বৈচিত্র্যকে বরণ করে নেওয়ার সুন্দর সংস্কৃতি আমাদের দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর সবখানে চালু হবে। ভারতীয় উপমহাদেশ, বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাগৈতিক ইতিহাসের যুগ বা কাল বিভাজন। এখানে কিছু বিষয় বাবল করে দিয়েছে। লিখিত উৎসের উদ্ভব ও বিভিন্ন মত ও পথের উৎপত্তি লৌহযুগ। ক্ষমতা, দয়া, কর্তৃত্ব, সাম্রাজ্যের বিস্তার। সাম্রাজ্য, ভেদাভেদ ও শাসনের শ্রেণী বিস্তার। কেন্দ্র ও প্রান্তের দ্বন্দ্ব, আঞ্চলিক সংহত। এখানে দিয়ে দিয়েছে কত অব্দ থেকে কত। এখানে দিয়ে 2000 প্রাক সাধারণ অব্দ থেকে 3000 সাধারণ অব্দ। আনুমানিক 6600 থেকে 1300 সাধারণ অব্দ। আনুমানিক 1600 থেকে 1800 সাধারণ অব্দ। এখানে একটা তোমাদের চিত্র বা মানচিত্র দিয়ে দিয়েছে সুন্দরভাবে। এখানে বলে আনুমানিক 2000 থেকে 600 প্রাক সাধারণ অব্দ, আনুমানিক 300 থেকে 200 প্রাক সাধারণ অব্দ, আনুমানিক হচ্ছে 300 থেকে 600 সাধারণ অব্দ, আনুমানিক 1300 থেকে 1600 সাধারণ অব্দ। এটা মহাজনপদ ও মগর রাষ্ট্রের গঠন। যোগাযোগ, সংঘাত ও আঞ্চলিক ক্ষমতা বলয়। আঞ্চলিক রাষ্ট্র গঠন, পরিচয়, তৃতীয় নগরায়ন। সাম্রাজ্য, সংহতি অঞ্চল ও ইউরোপে বাণিজ্যের শুরু। এটা আদি ঐতিহাসিক যুগ। এটা বোঝানো হয়েছে আদি ঐতিহাসিক, আদি মানে আগে যে ইতিহাস ছিল সে যুগকে। আদি মধ্যযুগ, আদি মধ্যযুগ বলতে আগের মধ্যযুগকে বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে মধ্যযুগ। এখানে আনুমানিক 350 থেকে 1200 প্রাক সাধারণ অব্দ। এখানে কিছু দিয়ে দিয়েছে, বিষয়টা দিয়ে দিয়েছে। আনুমানিক
5000 থেকে 1300 প্রাক সাধারণ অব্দে কি ছিল? হরপ্পা যুগ, তারপর তাম্রপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, প্রত্নপ্রস্তর যুগ, প্রত্নপ্রস্তর যুগ। তো মোটামুটি এখানে তোমার একটা কি দিয়ে দিয়েছে? একটা মানচিত্র দিয়ে দিয়েছে আদি যুগের বিষয়গুলো। প্রত্নপ্রস্তর যুগ ছিল, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ আর হরপ্পা যুগ। এই বিষয় বা আদি ঐতিহাসিক যুগ, আদি মধ্যযুগ, মধ্যযুগ এই বিষয়টা তোমাদের একটা মানচিত্র দিয়ে একটা ধারণা দিয়ে দিয়েছে। নিচে আরো কিছু দিয়েছে। আনুমানিক 600 সাধারণ অব্দ থেকে 1300 সাধারণ অব্দ, আনুমানিক 2000 প্রাক সাধারণ অব্দ থেকে 600 সাধারণ অব্দ, আনুমানিক 2800 সাধারণ অব্দ থেকে বর্তমান, আনুমানিক 1300 সাধারণ অব্দ থেকে 2800 সাধারণ অব্দ। তো এই বিষয়টা তোমাদের দিয়ে দিয়েছে, বাবলগুলো তোমাদের পূরণ করতে বলেছে। আদি ঐতিহাসিক যুগ এই বাবল, তারপরে আদি মধ্যযুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। বর্তমান যুগকে বোঝানো হয়েছে যেটা আধুনিক যুগ। ইতিহাসের যুগ বা কাল বিভাজন। ইতিহাসের যে কোনো আলোচনায় যুগ বা কাল বিভাজন বা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুগ বা কাল বিভাজনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলোকে একাধিক সময় কাঠামোর মধ্যে বিভক্ত করা হয়। ভারতীয় উপমহাদেশ বা এর পূর্ব প্রান্তে অবস্থিত বাংলা অঞ্চলের ইতিহাস মোটামুটি ভাবে ৩টি যুগে ভাগ করা হয়। তাহলে এখানে বলা হয়েছে কি ভারতীয় উপমহাদেশ বা এর পূর্ব প্রান্তে অবস্থিত বাংলা অঞ্চলের ইতিহাস মোটামুটি কয়টি যুগে ভাগ করা হয়েছে? এখানে 3টি যুগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আর একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। এই 3টি যুগে ভাগ করেছে। ইউরোপের ইতিহাসেও এরকম কাল বিভাজন রয়েছে। কাল বিভাজন করা হয় মূলত এমন কোনো ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক বৈশিষ্ট্যপূর্ণ পরিস্থিতির ভিত্তিতে, যা কিনা একটি ভূখণ্ডের বিপুল সংখ্যক মানুষের জীবনে যুগান্তকারী কোনো পরিবর্তন বা রূপান্তরকে ইঙ্গিত করে। পৃথিবীর ইতিহাসে মানুষের যত অর্জন, পরিবর্তন বা রূপান্তর সেটি সব অঞ্চলে একই সময় হয়নি। মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রভাব বিস্তারকারী ঘটনা ঘটেছে। তাই ইতিহাসের কাল বিভাজনে ভিন্ন ভিন্ন হতে বাধ্য। লিখিত উৎস বা উপাদান প্রাপ্তি এবং তার পাঠোদ্ধারের ভিত্তিতে ঐতিহাসিক যুগ শুরু হয় বলে ইতিহাসবিদগণ মনে করেন। লিপি আবিষ্কারের পূর্ববর্তী সময় প্রাগৈতিহাসিক কাল বা যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। লিপি আবিষ্কার মানে লেখা আবিষ্কারের পূর্ববর্তী মানে আগের সময়কে প্রাগৈতিহাসিক কাল বা যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঐতিহাসিক যুগকে কেউ কেউ সেই সময়ের রাজা বা শাসকদের নামে কিংবা তাদের বংশ নামে ডাকেন। কেউ বলেন রাজাদের বংশের নামে যুগের নাম না হয়ে এমন কোনো নাম হোক যা সকল মানুষের ইতিহাসের কথা বলবে। তাই মৌর্য বংশের নামে মৌর্য যুগ, গুপ্ত রাজবংশের নামে গুপ্ত যুগ। তাহলে মৌর্য বংশের নামে কি বংশ ছিল? মৌর্য যুগ। গুপ্ত রাজবংশের নামে গুপ্ত যুগ, পাল রাজবংশের নামে পাল যুগ, সুলতানদের শাসনকালকে সুলতানি আমল, মোগল রাজবংশের শাসনামলকে মোগল যুগ ডাকার পরিবর্তে অনেকে প্রাচীন যুগ, মধ্যযুগ, ব্রিটিশ যুগ, আধুনিক যুগ বলে অভিহিত করে থাকেন।